আরে আরে, হঠাৎ দম খাওয়া শুরু হলো যে। ইস, ঘরে কত ময়লা আসছে। না না, এক্ষুনি জানালা লাগিয়ে দেই। আরে এ কি, এটা আমি কি দেখছি? কালু দাদা না? কালু দাদা চুপি চুপি যাচ্ছে কোথায়? ও, বুঝেছি, নিশ্চয়ই শয়তান কালু দাদা চুরি করে পালাচ্ছি। দাঁড়াও কালু দাদা, আজ আমি তোমাকে হাতে নাতে ধরবো। এরপর টুনি তাড়াতাড়ি করে কালুর সামনে গিয়ে দাঁড়ায় আর কালু টুনিকে দেখে চমকে ওঠে। এ এ কি, টুনি তুই তুই এখানে কেন? হ্যাঁ কালু দাদা, আমি। এতদিন তাহলে বনে তুমি চুরি করতে, আজ কোথায় পালাবে শুনি? আজ চিৎকার করে বনবাসীর কাছে তোমাকে হাতে নাতে ধরিয়ে দিব। কি, তোর সাহস তো কম না? দাঁড়া টুনি, তোর চিৎকার করা আমি বন্ধ করছি। এরপর কালু বস্তা থেকে একটা স্প্রে বের করে আর টুনিকে সেই স্প্রে প্রয়োগ করে। আহ, কালু দাদা, তুমি আমার চোখে কি দিলে? আমি তাকাতে পারছি না কেন? আমার চোখ তো জ্বলে যাচ্ছে। বজ্জাত টুনি, কি ভেবেছিস এই কালু এত কাঁচা প্লেয়ার? নিজেকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে পারি। তুই এখন এখানে কান্না করতে থাক আর আমি পালিয়ে যাই। এরপর কালু সেখান থেকে পালিয়ে যায় আর টুনির কান্নাকাটি শুনে বনের সব পাখি ছুটে আসে আর টুনিকে নিয়ে হাসপাতালে যায়। সরি টুনি, আমরা আপনার চোখ ভালো করতে পারিনি। কি, আমার চোখ ভালো করতে পারেননি মানে? আমি কি আর কখনো চোখে দেখতে পারবো না? না, এ হতে পারে না। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। টুনি অন্ধ অবস্থায় ডিমে তা দিতে থাকে। টোনা, তুমি কবে শহর থেকে ফিরবে? আমি যে অন্ধ হয়ে গেছি, এই অন্ধ চোখে দুটো খাবারও বানিয়ে খেতে পারছি না। অসুস্থ শরীর নিয়ে আমি ডিমে তা দিব কি করে? না না, আমাকে কাঁদলে হবে না। আমার বাচ্চাকে যে পৃথিবীতে আনতেই হবে। এই অন্ধ চোখ নিয়েই আমাকে খাবারের সন্ধান করতে হবে। এরপর টুনি অন্ধ চোখে লাঠি হাতে নিয়ে বনে সবার বাড়ি বাড়ি খাবারের সন্ধানে যায়। আরে টনি, ওদিকে যাচ্ছিস কোথায়? ওদিকে তো কুয়া আছে, পড়ে যাবি তো। সুখী দিদি, আমি তো চোখে দেখতে পাই না গো। কালুর কারণে আমি আমার চোখ হারিয়েছি। ছি, কালু দাদা এত নিচু একটা কাজ করেছে। কিন্তু টনি, কালু তো ভয়ঙ্কর, যে কোনো সময় আমাদের ক্ষতি করতে পারে। তাই ওর সাথে আমরা কোনো ঝামেলা করতে চাই না। তোর জন্য আমরা কিছুই করতে পারবো না রে টনি। সুখী দিদি, কালু দাদাকে না হয় শাস্তি দিতে পারবে না, কিন্তু আমাকে তো একটু খাবার দিতে পারবি। আমার যে বাড়িতে ডিম আছে, খিদের জ্বালায় আমি ডিমে তা দিতেও পারছি না। টনির প্রতি সুখীর অনেক মায়া হয় আর সুখী টুনিকে খাবার দেয়। আর এসব কিছু এতক্ষণ কাকুলি আড়াল থেকে নজর রাখছিল। কি, বজ্জাত টুনি, তুই আমার কালুকে নিয়ে সবাইকে নালিশ দিয়ে বেড়াচ্ছিস? তোর তো একটা হেস্তনেস্ত করতেই হবে। এরপর কাকুলি রেগে বাড়িতে চলে যায় আর বাড়িতে গিয়ে কালুকে সমস্ত কথা খুলে বলে। কাকুলি, তুমি কোনো চিন্তা করো না, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। ওই টুনির চোখ অন্ধ হয়েও শিক্ষা হয়নি, ওকে তো আমি দেখে নিব। থাকো কাকুলি, আমি গভীর বনে যাচ্ছি দামি দামি ফল চুরি করতে। আ আ আ আ আ। এরপর কালু চুরি করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গভীর জঙ্গলে গিয়ে কালু অনেক দামি দামি ফল চুরি করে যখনই আসতে ধরে তখনই তার সামনে একটা বাঘ আসে। বজ্জাত পাখি, তোর তো সাহস কম না? তুই আমার রাজ্যে এসেছিস ফল চুরি করতে? তোকে তো আজ আমি খেয়েই ফেলবো। না না বাঘ মামা, আমাকে খেও না, আমার ভুল হয়েছে। আমি আর কখনো তোমার রাজ্যে চুরি করতে আসবো না। চুপ কর ছোট পাখি, আমি বড্ড ক্ষুধার্ত। আমার ভয়ে আমার রাজ্যে একটা কাক পক্ষীও আসে না যে তাদের আমি ধরে ধরে খাবো। আজ যখন তোকে পেয়েছি, তোকে আচ্ছা মতো খাবো। আ আ আ। কি, বাঘ তো আমাকে এক্ষুনি খেয়ে ফেলবে। এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। বাঘ মামু, দাঁড়াও, আমাকে তুমি খেও না। আমাকে খেলে তোমার মুখে কোনো স্বাদ লাগবে না। আমি যে কালো, আমার স্বাদও নিশ্চয় গায়ের রঙের মতোই তিক্ত হবে। তাই বলি কি, তুমি যদি আমাকে ছেড়ে দাও,
আমি আমাদের বনের সবচেয়ে সুন্দরী পাখির ডিম তোমাকে এনে দিতে পারবো। সুন্দরীর ডিম নিশ্চয় অমৃতর মতো সুস্বাদু হবে। আরে তাই তো, তোর মাথায় তো দেখছি বেশ ভালো বুদ্ধি। ঠিক আছে, তোকে এবারের মতো ছেড়ে দিলাম। যদি ডিম না নিস তাহলে তোর সাথে সাথে তোর পরিবারকেও আমি খেয়ে ফেলবো, সেটা কিন্তু মনে রাখিস। এরপর কালো বাঘের রাজ্য থেকে সোজা টুনির বাড়িতে চলে যায় আর গিয়ে দেখে টুনি ডিমে তা দিচ্ছে। আরে টুনি তো ডিমে তা দিচ্ছে, তাহলে আমি ডিম চুরি করব কি করে? কি করি, পেয়েছি বুদ্ধি। হা হা হা। এরপর কালো টুনির ঘরে একটা ঢিল ছুঁড়ে মারে। হে কি শব্দ হলো? কি পড়লো এত জোরে? কেমন জানি গন্ধ পাচ্ছি। নিশ্চয়ই আমার ঘরে কেউ ঢুকেছে। কে কে আমার ঘরে? কথা বলো, না হলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আর টুনি এটা আন্দাজে বুঝতে পেরে একটা লাঠি নিয়ে কালুর দিকে আঘাত করে। আর তখনই কালুর হাত থেকে ডিমটা পড়ে গিয়ে ডিম ফুটে বাচ্চা বের হয়। শয়তান টুনি, তুই আমাকে আঘাত করলি, তোকে আমি ছাড়বো না। আর টুনি অন্ধ থাকায় হাতিয়ে হাতিয়ে তার ডিম খুঁজতে থাকে। হে কি, আমার ডিম ফুটে ছানা হয়েছে। আমি মা হয়েছি, কিন্তু হতভাগা অন্ধ মা আমি। আমার ছানাকে দু চোখ ভরে দেখতেও পারছি না। টুনি মনের কষ্টে কান্না করতে থাকে। এভাবেই দুদিন কেটে যায়। ওদিকে বাঘ কালুর বাসায় এসে শাসিয়ে যায়। কালু বাঘের কাছে আবার কিছু সময় নিয়ে টুনির বাড়িতে আসে টুনির ছানাকে চুরি করতে। এই সুযোগ, টুনির মেয়ে অনেক ছোট, এখনো কথাও বলতে শিখেনি। চুরি করলে চিৎকারও করতে পারবে না। এক্ষুনি চুরি করে পালাই। হা 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 হা। এরপর কালু টুনির সন্তানকে নিয়ে পালিয়ে যায়। আর টুনি তার সন্তানকে না পেয়ে অঝরে কাঁদতে থাকে। আমার টুনটুন, আমার টুনটুনকে নিশ্চয়ই কালো চুরি করেছে। কি টুনি, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? টোনা, তুমি এসেছো। এতদিন পর বুঝি তোমার আসার সময় হলো। এরপর টুনি টোনাকে সমস্ত কথা খুলে বলে। কি টুনি, তুমি অন্ধ হয়ে গেছো? আমি না থাকায় কালু তোমার সাথে এত অন্যায় করেছে, ওকে আমি ছাড়বো না। হ্যালো পুলিশ। এরপর টোনা অন্ধ টুনি আর পুলিশকে নিয়ে কালুর বাড়িতে যায়। মিথ্যে কথা পুলিশ বাবু, আমি কারো ছানাকে চুরি করিনি, ওই ছানা তো আমার। মিথ্যে কথা পুলিশ বাবু, ও আমার মেয়ে। আমি ওকে ছুলেই বুঝতে পারবো। মা টুনটুন, তুই কথা বল মা, আমি তোকে নিতে এসেছি। মেয়ে, তুমি এসেছো? এই বাচ্চাটাকে আমি কি চুরি করে নিয়ে এসেছি? শয়তান কালু, তুই শুধু একটা দুটো নয়, অনেক অন্যায় করেছিস। তার শাস্তি তোকে পেতেই হবে। পুলিশ বাবু, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করুন, টুনি আমাকে বাঁচা। পুলিশ কোনো কথাই শোনে না, কালু আর কাকুলিকে ধরে নিয়ে যায় আর টুনির চোখ ভালো করে তোলে। আর তারা সুখেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, মায়ের ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে না, হোক সেটা অন্ধ মা বা সুস্থ মা। মা সর্বোচ্চ দিয়েই সন্তানকে আগলে রাখে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। মহারাজ, মহারাজ। কি ব্যাপার সেনাপতি, তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? আর কি বলতে চাচ্ছ? শান্ত হয়ে বলো। মহারাজ, আমি একটা দুঃসংবাদ এনেছি। আমাদের বনে একটা ভয়ঙ্কর রোগ এসে হাজির হয়েছে। বনের বেশিরভাগ পাখি সেই ছোঁয়াচে রোগে আক্রান্ত হয়ে পড়েছে। একের পর এক পাখি যে মারা যাচ্ছে বেশ কিছুদিন ধরে সেই রোগে আক্রান্ত হয়ে। সে কি কথা সেনাপতি? রাজ চিকিৎসক, তুমি কি করছো? এভাবে আমার রাজ্যের পাখিরা কষ্ট পাচ্ছে কেন? ক্ষমা করবেন মহারাজ, আমি বনের আক্রান্ত পাখিদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এই রোগ ভীষণ ভয়ঙ্কর। এই রোগের ঔষধ আমার কাছে নেই রাজামশাই। তার উপর রোগীর কাছেই যে যাচ্ছে সেই আক্রান্ত হয়ে যাচ্ছে। হায় সর্বনাশ,
এই রোগ তো দেখছি সত্যি ভয়ঙ্কর আর ছোঁয়াচে। সেনাপতি, তুমি পুরো বনে ঘোষণা করে দাও, আজ থেকে পাখিতে পাখিতে চলাফেরা বন্ধ। এক পাখির থেকে আরেক পাখির যথার্থ দূরত্ব বজায় রেখে চলতে হবে। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। শোনো শোনো শোনো, রাজা মশাইয়ের আদেশ অনুযায়ী আজ থেকে এক পাখিকে আরেক পাখি থেকে দূরে দূরে থাকতে হবে। শোনো শোনো শোনো। কালু এভাবে পুরো বনে ঘোষণা করে দিতে থাকে। এদিকে রাজা ইগলের বাগানে রাজকুমারী ইকরি আর টুনির মেয়ে টুকি খেলছিল। ইকরি দেখ দেখ, আমি মাটি দিয়ে পুতুল বানিয়েছি। আরে বাহ, পুতুলটা তো খুব সুন্দর। কিভাবে বানিয়েছিস? আমাকে দেখিয়ে দে তো, আমিও বানাবো। হ্যাঁ হ্যাঁ, এই দেখ, এইভাবে। ওরা যখন এভাবে খেলছিল ঠিক তখনই সেখানে রাজা ঈগল আর রানী ইগলি চলে আসে। মা টুকি, হ্যাঁ রানীমা, বলুন। আজ থেকে রাজদরবারের বাইরে পাখির প্রবেশ নিষেধ। বনের পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তুই রাজদরবারে আসতে পারবি না। কি বলছো মা? তোকে রাজদরবারে না আসলে আমি খেলবো কার সাথে? ওকে তুমি এভাবে এখানে আসতে নিষেধ করো না, ও আসবে। না মা ইকরি, এভাবে হয় না। ও রাজদরবারে আসলে ওর সাথে রোগ জীবাণু আসবে। জেদ করিস না মা, একটু বোঝার চেষ্টা কর। না, আমি কিচ্ছু বুঝছি না। ও রাজদরবারে প্রতিদিন আসবে আর আমরা একসাথে খেলবো। ইকরি তার কথা শেষ করতে না করতেই সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এই দেখে রাজা রানী সহ টুকি বেশ অবাক হয়ে যায়। এ কি, কি হলো? কি হলো তোর মা? ইকরি, কথা বল, কথা বল মা। ওগো, ইকরি যে কথা বলছে না। একটি বন্ধু চোখ খোল, টাকা আমার দিকে। টুকি, তুই এখান থেকে চলে যা, চলে যা বলছি। ওগো, ইকরি যে ডাকাচ্ছি না, তুমি রাজ চিকিৎসককে ডাকো। ডাকছি বউ, ডাকছি আমি। ওকে তুমি কক্ষে নিয়ে যাও। ইগলি রাজকুমারী ইগলিকে কক্ষে নিয়ে আসে আর কিছুক্ষণের মধ্যে ইগল রাজ চিকিৎসককে নিয়ে আসে। আর রাজ চিকিৎসক রাজকুমারী ইগলিকে ভালোভাবে দেখে বলতে থাকে, মহারাজ, রাজকুমারী ইগলির শরীরেও সেই রোগের লক্ষণ দেখা যাচ্ছে। হায় হায়, এ কি সর্বনাশ হলো! মা ইগলি, এবার তবে কি হবে? আমি যে ইকরিকে ছাড়া বাঁচবো না। ঠিক তখনই সেখানে সেনাপতি কাক আসে। মহারাজ, বাহিরে এক সাধু আপনার সাথে দেখা করতে এসেছে। উনি বলেছেন আপনার সাথে দেখা করা তার খুব জরুরি দরকার। সাধু আমার সাথে দেখা করতে এসেছে? ঠিক আছে, চলো। আপনি কে সাধু বাবা? আপনাকে তো আগে কখনো দেখিনি। আমি এই বনে আগে কখনো আসিনি, তাই আমাকে চিনতে পারছিস না। আমি বনে বনে ঘুরে বেড়াই আর ধ্যান করি। এই বনে আসার পর শুনতে পেলাম বনে নাকি ভয়ঙ্কর রোগ দেখা দিয়েছে। হ্যাঁ সাধু বাবা, আপনি সঠিক শুনেছেন। একটু আগে আমার মেয়েও এই রোগে আক্রান্ত হয়েছে। এই রোগের কোনো চিকিৎসা রাজ চিকিৎসকের জানা নেই। জানি না আমার মেয়ে আর এই বনবাসীর কি হবে। আমি জানি কি করলে কি খেলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। আপনি জানেন সাধু বাবা? তাহলে বলুন, কি খেলে এই রোগ থেকে মুক্তি মিলবে? জাদুই পেঁপে খেলেই এই রোগ থেকে মুক্তি মিলবে। জাদুই পেঁপে? কোথায় আছে সেই পেঁপে? শোনো, এই বনের গভীরে একটা সাহায্যকারী পেঁপে গাছ আছে। ওই পেঁপে গাছের পেঁপে এনে সবাইকে খাওয়ালেই সবাই সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ, ধন্যবাদ সাধু বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। তোর মনোবাসনা পূর্ণ হোক বৎস। আমার ধ্যানে বসার সময় হয়েছে, আমি আসি তবে। সেনাপতি, তুমি তো সবই শুনলে। যাও, নিয়ে এসো সেই সাহায্যকারী পেঁপে গাছ থেকে জাদুই পেঁপে। মহারাজ, যাবই তো সেই জাদুই পেঁপে আনতে, তবে ওই পেঁপে এনে আমি আপনাকে দিব না। আমি ওই পেঁপে বনের পাখিদের কাছে বেশি দামে বিক্রি করে দিব আর ধনী হব। তখন আমাকে আর এই দরবারে সেনাপতির কাজ করতে হবে না। কি হলো সেনাপতি, কি বিড়বিড় করছো? কিছু না মহারাজ, আমি যাচ্ছি ওই জাদুই পেঁপে আনতে।
এই বলে কালু গভীর বনের দিকে চলতে থাকে আর সাহায্যকারী পেঁপে গাছ খুঁজতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। অবশেষে এক পর্যায়ে কালু সাহায্যকারী পেঁপে গাছের সামনে চলে আসে। এই তো সেই পেঁপে গাছ। যাই, টপাটপ কয়েকটা পেঁপে ছিঁড়ে কেটে পড়ি। কালু যেই পেঁপে ছিঁড়তে ধরে ঠিক তখনই পেঁপে গাছ কথা বলে ওঠে। দাঁড়াও, কি তুমি? কি দরকারে আমার কাছে পেঁপে ছিঁড়তে এসেছো তুমি? আমি এই রাজ্যের সেনাপতি। বনে ভয়ঙ্কর রোগ দেখা দিয়েছে। সেই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এই পেঁপে আমার দরকার। এই পেঁপে নিয়ে গিয়ে আমি বনবাসীর কাছে অধিক দামে বিক্রি করব। দাঁড়া, আমার পেঁপে ছিঁড়তে হলে তোকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। যদি প্রশ্নের উত্তর দিতে পারিস তবে তুই পেঁপে পাবি, আর যদি উত্তর দিতে না পারিস তাহলে পেঁপে পাবি না। আরে রাখ তোর প্রশ্ন। আমি পেঁপে নিতে এসেছি। তুই দিলেও নিব আর না দিলেও নিব। এই দেখ, এক্ষুনি ছিঁড়ে নিচ্ছি। তুই কিচ্ছু করতে পারবি না। কালু যেই পেঁপে ছিঁড়তে ধরে তখনই সাহায্যকারী পেঁপে গাছ জাদু করে কালুকে একটা ছোট গাছ বানিয়ে দেয় আর বলে, আমি সাহায্যকারী পেঁপে গাছ, লোভীদের ছাড়া আমি সবাইকে সাহায্য করি। লোভী কাক থাকিবার গাছ হয়ে। এদিকে ঈগল রাজসভায় পায়চারি করে আর বলতে থাকে, এই সেনাপতি এখনো আসছে না কেন? না না, আমার যে আর তর সইছে না। ওই সেনাপতির অপেক্ষা না করে বরং আমি যাই। ঈগল রাজা নিজেই সাহায্যকারী পেঁপে গাছের দিকে উঠতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে উপস্থিত হয়। এই তো পেঁপে গাছ। পেঁপে গাছ, আমাকে তোমার পেঁপে দিয়ে সাহায্য করো। পেঁপে দিব, তবে তার আগে তোকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। কি প্রশ্ন পেঁপে গাছ? বলো বলো। প্রশ্নটা হলো, হাত নেই পা নেই, দেশে দেশে ঘুরে, আর অভাব হলে সবাই অনাহারে মরে। বলো সেটা কি? দুঃখিত, আমি এই প্রশ্নের উত্তর জানি না। তাহলে তুমি আমার পেঁপেও পাবে না। যাও, যে এই প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে পাঠাও। ঈগল আর কিছু না বলে সেখান থেকে প্রাসাদে চলে আসে আর বনের সবাইকে একত্র করে সেই পেঁপে গাছের কথা সবাইকে বলে। কে কে পারবে পেঁপে গাছের প্রশ্নের উত্তর দিয়ে পেঁপে নিয়ে আসতে? আমি পারবো মহারাজ, পেঁপে গাছের প্রশ্নের উত্তর দিয়ে পেঁপে নিয়ে আসতে। কি বলছিস কি মা টুকি? তুই এই প্রশ্নের উত্তর দিতে পারবি? হ্যাঁ মা, পারবো। আমাকে যে পারতে হবে আমার বন্ধুর জন্য। এখন আমি চলি মা। আমি তোকে একা ছাড়তে পারবো না রে মা, আমিও যাবো তোর সাথে। এই বলে টুনি টুকি তাদের কথা মতো পেঁপে গাছের সামনে আসে আর পেঁপে গাছকে সব কথা খুলে বলে। পেঁপে গাছ বলো, তোমার প্রশ্ন বলো, আমি উত্তর দিতে প্রস্তুত। প্রশ্নটা হলো, হাত নেই পা নেই, দেশে দেশে ঘুরে, আর অভাব হলে সবাই অনাহারে মরে। বলো সেটা কি? সেটা হলো মুদ্রা। মুদ্রায় তো হাত পা কিচ্ছু নেই, কিন্তু সব দেশেই ঘুরে। আবার মুদ্রার অভাব হলে সবাই অনাহারে মরে যায়। তুমি পেরেছো, নাও তোমার যত খুশি পেঁপে ছিঁড়ে নাও। মা, নাও পেঁপে নাও, এবার যে বনে সবাই সুস্থ হবে। টুনি টুকি পেঁপে ছিঁড়ে নিয়ে রাজ দরবারের দিকে চলতে থাকে। ঠিক তখনই গাছরূপী কালু কাক বলে ওঠে, টুনি টুকি, আমাকে বাঁচা, আমাকে এখান থেকে বাঁচা। এ কি? এটা তো সেনাপতি কালু দাদার কণ্ঠ। সেনাপতি দাদা, কোথায় তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না। এই তো আমি তোমাদের সামনে গাছ হয়ে আছি। সেনাপতি কাকা, তুমি গাছ হলে কি করে গো? সব আমার লোভের কারণে রে, আমার লোভের কারণে। মানে? শোন, খুলে বলছি তোদের। আমাকে বাঁচা তোরা, আমি আর কখনো লোভ করব না। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তোরা সাহায্যকারী পেঁপে গাছের কাছ থেকে আমাকে বাঁচা। তুমি কেছো না কাকা, আমি দেখছি কি করে যায়। সাহায্যকারী পেঁপে গাছ, তুমি কালু কাকাকে দয়া করে ঠিক করে দাও। কালু কাকা তোর ভুল বুঝতে পেরেছে। তুমি কালু কাকাকে ঠিক করে না দিলে তার পরিবার অনেক কষ্ট পাবে। দয়া করে ঠিক করে দাও। তুমি অনেক ভালো মেয়ে, আমি তোমার কথা মতো ওকে ঠিক করে দিচ্ছি। এই বলে পেঁপে গাছ কালুকে আগের মতো ঠিক করে দেয় আর কালু খুশি মনে পেঁপে গাছকে অনেক ধন্যবাদ জানায়। আর কিছুক্ষণের মধ্যেই ওরা তিনজন পেঁপে গাছের কাছে বিদায় নিয়ে রাজ দরবারে ফিরে আসে আর টুকি রানা জাদুই পেঁপে রাজকুমারী সহ সবাইকে খাওয়ায় আর সাথে সাথেই সবাই ভালো হয়ে যায়। টুকিমা, তুই অনেক ভালো। আর টুনি,
তুই একটা হীরের টুকরোর জন্ম দিয়েছিস। আজও না থাকলে আমাদের যে কি হতো। টুকিমা, আজ থেকে রোজ তুই ইকরির সাথে খেলবি। আচ্ছা ঠিক আছে মহারাজ। এভাবেই সবাই টুকির প্রশংসা করতে থাকে। দেখলে তো বন্ধুরা, লোভ করলে কখনো ভালো পাখি হওয়া যায় না। ভালো পাখি হতে হলে সৎ আর নির্লোভী হতে হয়।